একটি দেশ যেটা আয়তন আমাদের ঢাকার থেকেও ছোট, নেই কোনো প্রাকৃতিক সম্পদ, পানি পর্যন্ত আমদানি করতে হয় এই দেশটিকে, তবুও আজ সেই দেশটি বিশ্বের ধনী ও উন্নত রাষ্ট্রের কাতারে। অন্যদিকে বিশাল জনসংখ্যা, উর্বর জমি, সমুদ্র বন্দর আর শ্রমিক শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো উন্নয়নশীল দেশের কাতারে রয়েছে। কেন এই পার্থক্য? সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করেছিল 1965 সালে মালয়েশিয়া থেকে। তখন দেশটি ছিল ছোট, সীমিত সম্পদের উপর নির্ভরশীল এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। তখন সিঙ্গাপুরের নেতৃত্বে ছিল লি কুয়েন ইউ। তিনি খুব দ্রুত একটি বিষয় পরিকল্পনা করেন। আমাদের সম্পদ নেই, তাই আমাদের সম্পদ হবে মানব সম্পদ। এই চিন্তায় সিঙ্গাপুরের অর্থনৈতিক কৌশলের ভিত্তি হয়ে দাঁড়ায়। সিঙ্গাপুর শুরুর দিকে 20 থেকে 30 বছরের অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করে রাখে। শিল্পায়ন, প্রযুক্তি খাত, বৈদেশিক বিনিয়োগ সবকিছুতে পরিকল্পনাভাবে এগোয়। তারা বুঝেছিল ছোট বাজার দিয়ে টিকে থাকা যাবে না, তাই আন্তর্জাতিক বাণিজ্য ও সেবা খাতকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে তোলে তারা। একই সাথে তারা মনোযোগ দেয় সিঙ্গাপুরের প্রশাসনিক কাঠামোকে স্বচ্ছ করার উপরে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয়, সরকারি কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক বেতন কাঠামো চালু করা হয়, ফলে ব্যবসার পরিবেশ স্থিতিশীল হয় ও বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পেতে শুরু করে। আবার সিঙ্গাপুর শিক্ষা খাতে অনেক গুরুত্ব দেয়। সিঙ্গাপুর তাদের শিক্ষা ব্যবস্থাকে বহুমুখী শিক্ষা ব্যবস্থা করে তোলে। কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা বড় বিনিয়োগ করা হয়। আজ এই দেশটি উচ্চ দক্ষ মানব সম্পদ তৈরিতে পরিচিত। ঠিক এই কারণে বহুজাতিক কোম্পানিগুলো তাদের অঞ্চলে সদর দপ্তর স্থাপন করে। সিঙ্গাপুরের মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। এই অবস্থাকে কাজে লাগিয়ে তারা গড়ে তোলে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দরের একটি। এছাড়া আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে বিশ্বমান বজায় রেখেছে সিঙ্গাপুর চাঙ্গিং এয়ারপোর্ট। ফলে দেশটি হয়ে ওঠে বাণিজ্য, ট্রানজিট ও সেবা খাতের কেন্দ্র। এদিকে ভিন্ন বাস্তবতায় আমাদের বাংলাদেশের ইতিহাস, জনসংখ্যা এবং সামাজিক বাস্তবতা সিঙ্গাপুরের থেকে সম্পূর্ণ ভিন্ন। স্বাধীনতার পর বিভিন্ন সময় রাজনৈতিক পরিবর্তন ও কাঠামোগত চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতাকে প্রভাবিত করেছে। তবে গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করেছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে বাংলাদেশের একটা শক্ত অবস্থান গড়ে তুলেছে। একই সাথে বাংলাদেশের সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন জনসংখ্যার চাপ, কারিগরি শিক্ষার ঘাটতি, প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতা, একই সাথে অবকাঠামো উন্নয়নের ধারাবাহিক প্রয়োজন। এই চ্যালেঞ্জটি বড় জনসংখ্যা দেশের জন্য স্বাভাবিক জটিলতা তৈরি করে। সিঙ্গাপুর একটি শহর রাষ্ট্র আর বাংলাদেশ একটি বৃহত্তম ঘনবসতি সম্পন্ন দেশ। সিঙ্গাপুর দেখিয়েছে নিজেদের দেশের সম্পদ না থাকা সত্ত্বেও নিজেদেরকে সম্পদ হিসেবে তৈরি করে দেশের উন্নয়ন কিভাবে করতে হয়। তারা প্রতিটি মানুষকে নিজেদের সম্পদ হিসেবে গড়ে তোলে এবং তাদের ছিল সঠিক পরিকল্পনা, এবং যেটাতে তারা ধারাবাহিকতা বজায় রেখেছে এবং প্রতিটি কাজে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছিল। সিঙ্গাপুর আয়তনে ছোট হওয়া সত্ত্বেও তাদের স্বচ্ছ একটা আইন শৃঙ্খলা রয়েছে। একটা দেশের আইন শৃঙ্খলা ঠিক মানে দেশের 50% কাজই হয়ে গেছে। আমাদের দেশে যদি স্বচ্ছ আইন ব্যবস্থা, মানব সম্পদকে কাজে লাগিয়ে এবং আমাদের দেশের প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা পায় বাংলাদেশে বিনিয়োগ করতে। সিঙ্গাপুরের সাফল্য যেমন রাতারাতি আসেনি, বাংলাদেশের তেমনি সঠিক পরিকল্পনা এবং সঠিক পথে এগোলে বাংলাদেশও উন্নত করতে পারবে। বাংলাদেশের সম্ভাবনা আরো বেশি, কারণ বাংলাদেশে রয়েছে বিশাল জনসংখ্যা এবং দক্ষ তরুণ সমাজ, যাদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে উন্নত করতে পারবে। আপনার কি মনে হয় বাংলাদেশকে সিঙ্গাপুরের মতন করতে হলে বা সিঙ্গাপুরের থেকে বেশি করতে হলে কি কি করতে হবে, সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে যান। এটা যেহেতু আমার ডকুমেন্টারি স্টাইলে প্রথম ভিডিও, জানি না কেমন হয়েছে, পরবর্তী থেকে আরো ভালো করার চেষ্টা করব। পাশে থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ।